আমার সবকিছু ঠিকঠাক আছে? চেহারা তেরা লেখা দেখা ঠিক আছে। দেখো পরাগায়ন, আজকের আলোচনা হবে পরাগায়ন। পলিনেশন, গত ক্লাসে আমি তোমাদেরকে এটা নিয়ে সামান্য আলোচনা করেছি। আজকে একদম ব্রিফলি আলোচনা করব পরাগায়নে। পরাগায়ন হচ্ছে একটা প্রসেস। এটা কি প্রসেস? তোমাদেরকে বলেছিলাম যে উদ্ভিদ, প্রাণী, উদ্ভিদ প্রাণী, উদ্ভিদের কি চলন আছে? উদ্ভিদের চলন আছে? ওদের চলন নাই। আচ্ছা, ক্লাসটা ভালো করে, খুব ভালো করে খেয়াল করো, একেবারে গুছিয়ে গেছি একদম। আর প্রাণীর কি চলন আছে। তো প্রাণীর চলন আছে বলেই স্ত্রী এবং পুরুষ ওরা একসাথে কাছে আসতে পারে, মিলন হয় এবং অ্যাক্টিভলি ওদের নিষেকটা হইতে পারে। বুঝতে পারছো? কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি সেটা সম্ভব? ওদের স্ত্রী গ্যামেটোফাইট এবং পুং গ্যামেটোফাইট, আই মিন তোমার যেটা বুঝছিলাম শুক্রাণু এবং ডিম্বাণু মিলনটা একদম অ্যাক্টিভলি হয় কাছাকাছি আসার মাধ্যমে, কারণ চলন আছে বলে। কিন্তু উদ্ভিদের সেটা নাই। উদ্ভিদের সেটা নাই। উদ্ভিদের সেটা নাই বলে যে তোমার এটা কি আঁকতেছি বলতো? এটা গর্ভপত্র, গর্ভপত্র বা স্ত্রীস্তবক এর একটা অংশ। সো এখন গর্ভপত্র আঁকলাম, এরপর দেখো এটা কি বলতো? এটা ফুঙ্কে আসন না? কি আসন? ফুঙ্কে আসন। ফুঙ্কে আসনের এটা কি? পরাগধানী, যেখানে পরাগ মাতৃকোষ গুলো থাকে, তাই না? রেণুগুলো থাকবে। এখন এই রেণুগুলা কোথায় আসতে হবে? এটা এটা গর্ভমুণ্ড না? এটা কি গর্ভমুণ্ডতে আসতে হবে। তাহলে গর্ভমুণ্ডতে আসার জন্য প্রাণীর যেহেতু চলন নাই, এই পুংকেশরের পুং রেণুগুলা কি গর্ভমুণ্ডতে আসতে পারবে? আসতে পারবে? আসার জন্য মাধ্যম লাগবে না? আসার মধ্যে কি লাগবে? মাধ্যম লাগবে। তাহলে এই মাধ্যম অবশ্যই লাগবে। মাধ্যম বিভিন্ন রকমের হয়, আমরা মাধ্যম নিয়ে আলোচনা করব, অসুবিধা নেই। এখন এই যে পুংকেশর গুলা, এই পুংকেশর থেকে এই যে পরাগ রেণুগুলা গর্ভমুণ্ডে পৌঁছে যাওয়াকে পরাগায়ন বলা হয়। কি বলা হয়? অর্থাৎ পরাগায়ন মানে হচ্ছে পরাগ সংযোগ। কি সংযোগ? এই যে পরাগ রেণুগুলা এই পরাগ রেণুগুলা এখান থেকে গর্ভমুণ্ডে সংযোগ করাকে কি বলা হয়? পরাগায়ন বলা হয়। তাহলে পরাগায়ন মানে কি? সংযোগ। এই পরাগগুলো এখানে সংযোগ হওয়ার পর এখানে কি হবে? ফল হবে। কি হবে? ফল হবে। এখন এই পরাগায়নটা আমরা বুঝছি, পরাগায়ন হলো যে পুংকেশরের পরাগধানীর পরাগ রেণুগুলা স্ত্রী কেশর বা কি স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে সংযোগ করাকে পরাগায়ন বলা হয়। এই জিনিসটা বুঝতে পারছো? এখন এই পরাগায়ন দুই প্রকার। পরাগায়ন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো স্বপরাগায়ন, আরটা হলো কি? পরপরাগায়ন। পুরো বুঝতে পারছো? স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। আমরা স্বপরাগায়ন এবং পরপরাগায়ন সম্পর্কে এখন বিস্তারিত দেখবো। দেখো স্বপরাগায়ন, মানে বুঝতো নিজের ভিতরে, মানে কি? একই প্রজাতি। কন্ডিশনটা খেয়াল করি, এক নম্বর কন্ডিশন, একই প্রজাতি এবং একই উদ্ভিদে একই প্রজাতি এবং একই প্রজাতি বলতে দেখো আমরা হচ্ছে হোমো স্যাপিয়েন্স, মানুষ, তাই না? আবার দেখো আমরা এখন যদি বলি যে ভিন্ন ভিন্ন প্রাণী, তুমি একটা প্রাণী আমি একটা প্রাণী, ভিন্ন ভিন্ন কিন্তু প্রজাতি হচ্ছে কি একই। আমরা সবাই কি মানুষ, কিন্তু প্রাণী হচ্ছে কি এবং প্রজাতি একই। যদি আম গাছ হয় তাহলে আম গাছই, আবার একই উদ্ভিদ মানে সেম আম গাছটা সেম, তো একটা সেম আম গাছ। বুঝতে পারছো কি বলছি আমি? তাহলে একই প্রজাতি এবং একই উদ্ভিদ মানে একই প্রজাতি এবং একই মানুষ, একই প্রাণীতে। তো এখন দেখো
যদি আমি বলি গাছের ক্ষেত্রে যদি বলি, তাহলে একই প্রজাতি, মানে শুধু যদি আম গাছ হয় তাহলে আম গাছ, ওই আম গাছের দুটো ভিন্ন ফুলের মধ্যে, অথবা একই প্রজাতির দুটি ভিন্ন ফুলের মধ্যে, খেয়াল করিও, তাহলে একই প্রজাতি, তাহলে আম গাছ হলো আম গাছ, এবং শুধু একটা আম গাছ, দুটো না, ওই একটা আম গাছের দুইটা ফুল, একটা আম গাছে দুইটা ফুল, অর্থাৎ ভিন্ন দুটি ফুল। ভিন্ন দুটি ফুলের মধ্যে ফরাক সংযোগ হলে, কি সংযোগ হলে, তখন তাকে সফরায়ন বলা হয়। সমানে নিজে নিজে, মনে করো আম গাছ থেকে, এই আম গাছের রেণুগুলা কি কাঁঠাল গাছে গিয়ে লাগবে? কাঁঠাল গাছে গিয়ে লাগবে? কাঁঠাল গাছের রেণুগুলো কি আম গাছে এসে নিষেক হবে? হবে না। তো তাহলে আম গাছ থেকে আম গাছ, কিন্তু আম গাছ হবে কয়টা? একটা। আম গাছ হবে কি? আম গাছ হয়ে আম গাছ, কাঁঠাল গাছ হলে কাঁঠাল গাছ। এখন তাহলে প্রজাতি হচ্ছে একই, নাকি ভিন্ন প্রজাতির মধ্যে হবে? আম গাছ থেকে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ থেকে আম গাছ নিষেক হবে? এরকম তো ফলই হবে না। তাহলে একই প্রজাতি, একই, এমন একই উদ্ভিদ, কি উদ্ভিদ? দুটি ভিন্ন ফুলের মধ্যে যে পরাগ সংযোগ হয় তাকে কি বলা হয়? স্বপরাগায়ন। তাকে কি বলা হয়? স্বপরাগায়ন। মানে বুঝছো? গাছ কি? গাছ একই, প্রজাতি একই। তো পরপরাগায়ন কি স্যার? পরাগায়ন হলো একই প্রজাতি। কি প্রজাতি? একই প্রজাতি। প্লিজ, একই প্রজাতি ভিন্ন উদ্ভিদ। কি উদ্ভিদ? খেয়াল করিও, কি উদ্ভিদ? তাহলে আমরা যেটা নিচে দেখতেছি, তাহলে প্রজাতি হচ্ছে একই, প্রজাতি হচ্ছে কি, কিন্তু কি উদ্ভিদ? ভিন্ন উদ্ভিদ। বুঝতেছ? মনে করো শুধু আম গাছ হয়, আম গাছ হয়, অথবা করলা গাছ মনে করো, ঠিক আছে? দুইটা করলা গাছ, একটা করলা গাছ না, একটা করলা গাছের দুইটা ফুলের মধ্যে নয়, ভিন্ন ভিন্ন করলা গাছের মধ্যে। ভিন্ন ভিন্ন কি? যদি বলা কাঁঠাল গাছ, তাহলে দুটো ভিন্ন ভিন্ন কাঁঠাল গাছের মধ্যে। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, প্রজাতি একই, প্রজাতি হচ্ছে কি, কিন্তু কি উদ্ভিদ? ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যদি পরাগ সংযোগ হয়, ফুলের মধ্যে কি হয়? পরাগ সংযোগ হয়, তখন তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? পরপরাগায়ন বলে। তাহলে এই কন্ডিশন গুলো একটু মানতে হবে আর কি। আচ্ছা, তাহলে একই প্রজাতি এবং ভিন্ন উদ্ভিদ, ভিন্ন ভিন্ন দুটি উদ্ভিদের ফুলের মধ্যে যে পরাগ সংযোগ হয় তাকে পরপরাগায়ন বলা হয়। আচ্ছা, এই যে স্বপরাগায়ন হচ্ছে, কি পরাগায়ন হচ্ছে? যে স্বপরাগায়ন। তুমি বলো তো, একই একই গাছ না, ওই একই গাছের মধ্যে হলে ওদের মাধ্যমে তেমন একটা প্রয়োজন হয় না। মাধ্যমে তেমন একটা, এটা একটা ভুল স্যার, এখানে মাধ্যম হিসেবে তো বাতাস কাজ করে, কাজ করে না, তারপরেও তেমন একটা মাধ্যমের প্রয়োজন। আমরা যদি বলি একদম কোনো কীট পতঙ্গ বা অন্যান্য কিছু হার্ডলি প্রয়োজন হয় না। তাহলে আমি যেটা বুঝতেছি, যদি স্বপরাগায়ন হয়, বলো কিসের পরিবর্তন হয়, কিসের প্রয়োজন হয় না? মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যমের প্রয়োজন নাই। কেন বলো তো? একই গাছ, কি গাছ? স্বপরাগায়ন নিজের মধ্যে হচ্ছে। এখন পরপরাগায়ন, যদি একটা জাত একই, আম গাছ হলো আম গাছ, কাঁঠাল গাছ হলো কাঁঠাল গাছ, প্রজাতি একই, কিন্তু দুটো ভিন্ন গাছের মধ্যে যদি হয়, একটা গাছের ফুল থেকে রেণুগুলা অন্য গাছে নিয়ে যেতে গেলে মাধ্যম লাগবে না? এই মাধ্যম লাগবে। যেহেতু মাধ্যম লাগবে, তার মানে আমরা বলতে পারবো এই পরপরাগায়নে কি লাগবে? মাধ্যম লাগবে, মাধ্যমের প্রয়োজন আছে। এরপর দেখো, এখন স্বপরাগায়নে যেহেতু নিজেদের মধ্যে হবে, বুঝছো? একটু খেয়াল করে দেখো, এই সেম গাছের মধ্যে পরপরাগায়নে একটা কীট পতঙ্গ সেই রেণুগুলাকে নিয়ে যাবে, তো নেওয়া যাওয়ার সময় তার পায়ে বা অন্য কোথায় ডানায় এগুলো ডলে পিষে নষ্ট হয়ে যাবে পরাগ রেণু, বা সবগুলো পরাগ রেণু ওখানে যাইতে পারবে না, স্ত্রী স্থাপকের এখানে যাইতে, গর্ভমুণ্ডে যাইতে পারবে না। তাহলে বলো তো, পরপরাগায়নে রেণু বেশি নষ্ট হবে না স্বপরাগায়নে বেশি রেণু নষ্ট হবে? তাহলে আমি বলবো যে এই পরপরাগায়নে রেণু বেশি নষ্ট হয়, পরাগ রেণুর অপচয় হয়। ঠিক আছে, এখানে পরাগ রেণু কি হয়? অপচয় কম হয়।
আশা করি তোমরা এই পয়েন্টগুলো বুঝছো। ক্লিয়ার আছে? সহজ লাগতেছে? আমরা অলরেডি 3টে জিনিস লিখেছি, স্বপরাগায়ন কাকে বলে, পরপরাগায়ন কাকে বলে, এবং মাধ্যমের প্রয়োজন নেই স্বপরাগায়নে, এবং পরাগরেণুর অপচয় কম হয়। আচ্ছা, আরেকটা জিনিস, যদি স্বপরাগায়ন হয় নিজেদের মধ্যে হয়, কিসের মধ্যে হয়? বৈচিত্র্য বেশি হবে না কম হবে? বৈচিত্র্য কেন কম হবে? কারণ আমরা জানি, দেখো মানুষের ক্ষেত্রে দেখো, তোমরা যদি অন্য ফ্যামিলির কোনো একটা মেয়েকে বিয়ে শাদী করো, বা মেয়েরা যদি কোনো অন্য ছেলেকে বিয়ে শাদী করে, ওদের ফ্যামিলিটা আমাদের ফ্যামিলির মতো নয়। ওদের চেহারা, গঠন, কথাবার্তা, ধরন এটা আমাদের থেকে আলাদা। ফলে এই ছেলে এবং মেয়েদের থেকে যে ছেলে মেয়েগুলো আসবে বিয়ের পরে, সেই অফস্প্রিং গুলা কিন্তু অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ হবে। মিক্স আপ, একই ফ্যামিলির কাজিনদের মধ্যে বিয়ে হলে ওদের আগে থেকেই ওদের পিতামাতার বৈশিষ্ট্যগুলো একই রকম বলে, এদের বাচ্চাগুলোর বৈশিষ্ট্যগুলো কি হবে? কম হবে। কেন? কেন বৈশিষ্ট্যগুলো কেন নিয়ন্ত্রণ করে? জিন না? বৈশিষ্ট্যগুলো কে নিয়ন্ত্রণ করে? জিনগুলো কোথায় থাকে? এগুলো ডিএনএ অংশ না? এখন তাহলে জিন যেহেতু বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাহলে স্বপরাগায়ন হলে যেহেতু একই উদ্ভিদ হবে, বলো জিনগত বৈচিত্র্য বাড়বে না কমবে? কমবে না? বৈচিত্র্য কম। বৈচিত্র্য কম মানে কি? বৈশিষ্ট্য কম। তাহলে আমি বলতে পারবো এখানে কি জিনগত বৈশিষ্ট্য কি কম। পরপরাগায়ন যেহেতু ভিন্ন ভিন্ন উদ্ভিদের মধ্যে হয়, তাহলে কি হবে? বৈশিষ্ট্য বেশি হবে। তার মানে জিনগত বৈশিষ্ট্য বেশি। কোনো প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা বলো, প্রকৃতির একটা নিয়ম আরনাতে সামটাইম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিন থাকে তো অবশ্যই, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তোমার যে অনেকগুলো জীব আছে যেগুলোর ভিতরে ডিএনএ নাই, কাজ করতে যাচ্ছে না। হ্যাঁ শোনো, এই ব্যাকটেরিয়াটা চলতেছে কিভাবে? ওর কাজগুলো হয়ে যাচ্ছে অবশ্যই আরএনএ তাকে কন্ট্রোল করে। এই নহস প্লিজ দেখো, কথা বলিও না। তাহলে যার বলো অভিযোজন মানে তো বোঝো না? খাপ খাওয়ানো। অভিযোজন মানে কি? খাও। যার যত বৈশিষ্ট্য সে তত বেশি পরিবেশের থেকে কি হইতে পারে? খাপ খাইতে পারে। মনে করো যেমন ডাইনোসরের কথা বলো, ডাইনোসর কিন্তু অতিরিক্ত গরমের কারণে কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। গরম সহ্য করতে পারে নাই। সে যদি গরম সহ্য করতে পারতো এবং তার বডি ওইভাবে ফর্ম হইতো, গরম হইতো, যে গরম সহ্য করতে পারবে, ডাইনোসর কি মারা যাইতো? আমার কাছে খুবই বৈচিত্র্যপূর্ণ একটা জীবের এলাকা হচ্ছে, সেটা হচ্ছে উট। উটটা অত্যন্ত গরমের মধ্যেও থাকতে পারে, আবার অত্যন্ত ঠান্ডার ভিতরে থাকতে পারে। ওর ভিতরে অনেক অনেক বেশি ডাইভার্সিফাইড ছিল। মানুষের ক্ষেত্রে দেখো, মানুষের অনেক বৈচিত্র্য রয়েছে, ফলে মানুষগুলো টিকে আছেন। তাহলে যেসব জীবের বৈচিত্র্য বেশি, কি বেশি? বৈচিত্র্য বেশি, তার টিকে থাকার ক্ষমতা বেশি। আমি ডাইভার্সিটি, আমি এই দেখো খেয়াল করো, ডাইভার্সিটি প্রপোর্শনাল অ্যাডাপ্টেশন, ডাইভার্সিটি প্রপোর্শনাল অ্যাডাপ্টেশন, অর্থাৎ বৈচিত্র্য বেশি, ওর টিকে থাকা অ্যাডাপ্টেশন পাওয়ারও বেশি। বৈচিত্র্য কম, ডাইভার্সিটিও অ্যাডাপ্টেশনও কম, অভিযোজন ক্ষমতাও। তো অভিযোজন ক্ষমতা কম হলে সে প্রকৃতি টিকে থাকতে পারবে? হঠাৎ পৃথিবী গরম হয়ে গেল, আমরা আমাদের বডি সেটা টলারেট করতে পারতেছে, আমরা টিকে থাকতে পারবো। কিন্তু কতগুলো উদ্ভিদ বা প্রাণী এই তাপমাত্রায় ওরা টলারেট করতে পারতেছে না, সহ্য করার সেই বৈচিত্র্য বা ক্ষমতা তাদের কাছে নাই। ওরা কি টিকে থাকতে পারবে? পারবে না। এখন বলো, যাদের স্বপরাগায়ন হয় ওদের জিনগত বৈশিষ্ট্য কম, ওর অভিযোজন ক্ষমতা বেশি হবে না কম হবে? অভিযোজন ক্ষমতা কম হবে। বলো, যাদের পরপরাগায়ন হয় তাদের অভিযোজন ক্ষমতা
স্বপরাগায়ন হয় কোথায় বলো তো? এক্সাম্পল হিসেবে লিখতেছি আমি, দান কি পরাগায়ন হয়? স্বপরাগায়ন হয়। কি পরাগায়ন? স্বপরাগায়ন। তারপর হলো তুমি লিখতে পারো আম গাছ, স্বপরাগায়ন হয়। কি বল? সরিষা স্বপরাগায়ন হয়। দোতারা স্বপরাগায়ন হয়। ঠিক আছে। আর এই পরপরাগায়ন হয় পেঁপে। শোনো, লিসেন লিসেন, বাড়ি কাজ দিছিলাম মনে আছে? 10টা স্বপরাগায়ন হয় উদ্ভিদের নাম লেখার জন্য, 10টা পরপরাগায়ন হয় উদ্ভিদের নাম লেখার জন্য। লিখছো তোমরা? ও সরি সরি সরি, ভুলে গেছি। এই দেখো, আগামীকালকে তোমরা স্বপরাগায়ন যেরকম 10টা উদ্ভিদের নাম লিখে নিয়ে আসবা। উদ্ভিদের কি দেখাইছিলাম তোমাদেরকে, ফুলও দেখাইছিলাম। আরে বলছি সেখান থেকে বলছিলাম মনে। এরপর এখানে 10টা উদ্ভিদ, এই আমাকে ডাকতে হচ্ছে বারবার। এখানে 10টা উদ্ভিদ আর এখানে 10টা উদ্ভিদ, আগে আমাকে লিখে নিয়ে আসলাম। এখন এই পরাগায়ন হওয়ার জন্য এই আমরা তো এগুলো প্রসেস নিয়ে আলোচনা করেছি, স্বপরাগায়ন হলে কি হয়, পরপরাগায়ন হলে কি হয় সেগুলা। এখন বলো তো, এই পরাগায়ন হওয়ার জন্য মাধ্যম লাগবে না? কি লাগবে? মাধ্যম লাগবে। এখন আমরা সেই মাধ্যমগুলো দেখব। তোমরা এটুকু লিখে নিলে ভালো হইতো, তবে আমার যেহেতু ভিডিও তো আছে, ওখান থেকে আমি তোমার এসএস দিয়ে দেবো, স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কি করে নিবা। স্টপ করতে হবে না। দেখো, এখন আমরা মাধ্যম নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? এই যে পরাগধানী থেকে পরাগ রেণুগুলা কোথায় নিয়ে যাবে? যে গর্ভমুণ্ডে নিয়ে যাবে। নেওয়া যাওয়ার জন্য যে মাধ্যম লাগবে, মাধ্যম হিসেবে কাজ করতে পারে বায়ু, বাদর, মানুষ, কীটপতঙ্গ, এগুলো। ঠিক আছে। পানিও কি করে? মাধ্যম হিসেবে কাজ করে। হ্যাঁ, পর্বে একটা পড়ে দেখবো আমরা। তাহলে মাধ্যম হিসেবে আমরা মাধ্যমকে মোটামুটি 4টা ভাগ করব। একটা হলো পতঙ্গ পরাগী। কি পরাগী? মানে পতঙ্গ পরাগী যে মাধ্যমগুলো আছে সেগুলো। এরপর আমরা দেখব বায়ু পরাগী। কি পরাগী? বায়ু পরাগী। কেমন? এরপর দেখবো আমরা পানি পরাগী। এরপর দেখো প্রাণী পরাগী। অর্থাৎ মাধ্যমকে আমরা 4 ভাবে দেখতেছি। এটা হলো পতঙ্গ পরাগী, বায়ু পরাগী, পানি পরাগী এবং কি প্রাণী পরাগী। খেয়াল করো, পতঙ্গ পরাগী পরাগী অর্থাৎ কীট পতঙ্গকে আকৃষ্ট করার জন্য। ওই ফুলগুলোর গঠনটা যেমন, ফুলগুলোর গঠনটা যারা পতঙ্গ পরাগী আছে, উদ্ভিদ আছে, মানে যারা পতঙ্গ পরাগী মানে যারা পতঙ্গকে আকৃষ্ট করে। পতঙ্গ কি করে? কীট পতঙ্গকে যারা আকৃষ্ট করে, সেই সব উদ্ভিদের ফুলের গঠনটা আমরা দেখবো। হ্যাঁ, ওরকম আছে। কতগুলা উদ্ভিদের ফুল আছে পতঙ্গ কীট পতঙ্গ আকৃষ্ট করে, কতগুলা তোমার বায়ু পরাগী আছে, যেমন ধান। পানি পরাগী আছে, পাতা শেওলা যেমন। এরপরে প্রাণী পরাগী আছে, প্রাণীকে সংযোগ করে দিতে হবে। ঠিক আছে। সো পতঙ্গ পরাগী কাকে আকৃষ্ট করবে?
কীট পতঙ্গ আকৃষ্ট করে। এইসব যেহেতু কীট পতঙ্গ আকৃষ্ট করবে, এইসব ফুলগুলা বেশি কালারফুল হয়, রঙিন হয়। কি হয়? রঙিন হয়। তারপর হলো যে সুগন্ধ থাকে। কি থাকে? সুগন্ধ থাকে। সুগন্ধ জিনিসটা ইম্পর্টেন্ট। কি থাকে? সুগন্ধ থাকে। এরপর দেখো এদের মধু গ্রন্থি আছে। কি গ্রন্থি? যাতে কীটপতঙ্গগুলো মধু সংগ্রহ করতে পারে। আই মিন সেখানে শর্করা টাইপসের খাবার থাকে, কীটপতঙ্গগুলো সেখানে না শিখায়। এখন তোমরা বলতো স্যার মাস্টিয়াস স্তবকের মধ্যে এই মধু গ্রন্থিগুলো কোথায় থাকে? এটা মূলত দেখো এই আমাদের যে পুঙ্কেশ্বর যেটা আছে, পুঙ্কেশ্বরের নিচে থাকে, স্তবকের নিচে থাকে, পাশে থাকে, দলমণ্ডলের সাথে লাগানো অবস্থায় থাকে। এক একটা ফুলে এক এক ভাবে থাকে আসলে। ইট ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি ফ্লাওয়ার। এখন পতঙ্গ পরাগী ফুলগুলা কি হয়? রঙিন হয়, কারণ কীটপতঙ্গ আকৃষ্ট করতে হবে। সুগন্ধি হয়। কি হয়? সুগন্ধি হয়। এরপরে মধু গ্রন্থি যুক্ত হয়। মধু গ্রন্থিযুক্ত হয়। এরপর দেখো ওদের যে গর্ভমুণ্ড আছে, ফুলের যে গর্ভমুণ্ড, কি মুন্ডু? আঠালো হয়। কি হয়? আঠালো। বুঝতে পারছো? মোটামুটি ফুলগুলো কি হয়? বড় হয়। কি হয়? বড় হয়। বড়টা তোমরা আগে লিখতে পারো। ওরা কালারফুল হয় বলে, রং বেরঙের হয় বলে, মধুগ্রন্থি তাকে বলে ওরা কীটপতঙ্গ আকৃষ্ট করতে পারে। কি করতে পারে? আকৃষ্ট করতে পারে। তো এইসব টাইপসের ফুলগুলোকে বলে পতঙ্গ পরাগী ফুল। অর্থাৎ যারা পতঙ্গকে আকৃষ্ট করার জন্য ওদের সেট আপটা হচ্ছে অনেকটা, দেখো সুগন্ধিও আছে, মধুগ্রন্থিও আছে, সরকার টাইপসের খাবার থাকে, ফলে ওদেরকে জাস্ট মানে আকৃষ্ট করতে পারে। বায়ু পরাগী। কি পরাগী? বায়ু পরাগী ফুলগুলা ওরা বাতাসের মাধ্যমে পরাগায়নটা হবে যে, মানে এখানে মাধ্যম হিসেবে কাজ করে কে? বাতাস। আর এখানে মাধ্যম হিসেবে কাজ করে কে? কীটপতঙ্গ। কি? কীটপতঙ্গ। তো বায়ু পরাগী এগুলো বায়ুর মাধ্যমে হবে। আচ্ছা, বায়ুর মাধ্যমে হলে এই ফুলগুলাকে কিরকম হইতে হবে? অনেক বেশি বড়, তারপরে ভরালা হতে হবে, হালকা হতে হবে। ফুলগুলো কি হতে হবে? হালকা এবং ছোট, ফলে রেণুগুলো ছোট হবে, সহসাই সরে যেতে পারবে। বাতাসের মাধ্যমে হবে যে, কিসের মাধ্যমে হবে? তার মানে এই পতঙ্গ বায়ু পরাগী যে ফুলগুলা রয়েছে ফুলগুলো হলো কি ছোট, ফুলগুলা কি এবং কি পাতলা, হালকা আর কি। এবং এরা সুগন্ধি হয় না, ওরা কীটপতঙ্গ আকৃষ্ট করে না, কারণ ছোট ছোট ফুল হয়। যেমন ধানের ফুলের কথা চিন্তা করো, দেখো এই ধানের ফুলগুলো খুবই ছোট ছোট, এখানে বড় কীটপতঙ্গ বসলে ফুলগুলো ঝরে যাবে না? ঝরে যাবে। মনে হয় মৌমাছি বসলে ঝরে যাবে, ঝামেলা আছে, দানা হবে না। ওরা পতঙ্গ পরাগী নয়, ওরা কীটপতঙ্গকে আকৃষ্ট করে না। তাই এরা ছোটও হয়, পাতলাও হালকাও হয় এবং সুগন্ধিযুক্ত নয়। সুগন্ধ নেই। কি নেই? সুগন্ধি নয়। সুগন্ধি নয় মানে এখানে মধুগ্রন্থি নেই। মধুগ্রন্থি নাই। কি নাই? মধুগ্রন্থি নাই। কি নেই? মধুগ্রন্থি নাই। এখন গর্ভমুণ্ড আঠালো হয়। আঠালো হবে কেন জানো? কারণ বাতাসের মাধ্যমে পরাগ রেণুগুলো ছুটে যাবে, এগুলোকে ধরে রাখতে হবে না। আঠালো যদি না হয়, গর্ভমুণ্ড লেগে থাকবে? লেগে থাকবে না। গর্ভমুণ্ড কি হয়? আঠালো। আঠালো হয়, গর্ভমুণ্ড আঠালো হয়। এখন দেখো গর্ভমুণ্ড কিরকম হয়, দেখো আচ্ছা দেখো তো, রেণুগুলো যখন চলে যাচ্ছে, তো গর্ভমুণ্ড তো ছিল না, গর্ভমুণ্ড যদি অনেকটা অ্যান্টেনার মতো হয়, এর মতো হয়, তোমার যদি মনে করো আমার শ্রীলঙ্কা তৈয়া বলি না, মাছ ধরতে,
ওরকম বলে মাছগুলো আটকে যায় না। এখন যদি এই বায়ু পরাগে যেসব ফুলগুলো আছে সেই ফুলগুলো যদি গর্ভমুণ্ড যদি অনেকটা সেরকম না হয়, অনেকটা পালকের মতো হবা, এগুলো হচ্ছে অনেকটা পালকের মতো হয়, শাখার নিতে পালকের মতো। পালক পালক দেখছো তো না, শাখা আছে আর কি, বুঝতে পারছো? এখন পালকের মতো যদি হয় তাহলে রেণুগুলো আটকে ফেলবে না? রেণুগুলো চলে যাচ্ছে তো বাতাসের মাধ্যমে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আটকে ফেলছো মনে করো, আটকে গেছে গা। হ্যাঁ, হঠাৎ যাও তাহলে ও যদি কি পালকের মতো হয় তাহলে রেণুগুলো আটকে ফেলবে না? আটকে ফেলবে। এই যে অনেকটা দেখছো শেপটি এরকম হয়েছে আসলে, ডেভেলপ হওয়া। দেখো তাহলে এই বড় গর্ভমুণ্ড কিরকম হয়? শাখান্বিত পালকের মতো। এই বুঝতে পারছো? যেমন যেমন দান, এক্ষেত্রে তুমি দেখতে পারো জবা, এটা হচ্ছে দান। উদাহরণ দিচ্ছে একটা পানি ফরাগি। কি ফরাগি? তার মানে এখানে মাধ্যম হিসেবে কাজ করবে কে? পানি। কে? পানি। পানি ফরাগি ফুলগুলো দেখিও, এগুলা সুগন্ধিযুক্ত নয়। অধিকাংশ ক্ষেত্রে ফুলগুলো ছোট হয়। ফুলগুলো কি হয়? ছোট হয়। এবং ফুলের যে বৃন্ত আছে, যেমন স্ত্রী ফুলের বৃন্ত লম্বা হয়। বৃন্ত মানে চিহ্ন নাই? স্ত্রী ফুলের বৃন্ত কি হয়? লম্বা হয়। কি হয়? ফলে সে ছুটে যায় না, আটকে থাকে, আটকে থাকে। কারণ ফুলের একদম ইয়া পর্যন্ত, মাটিতে পর্যন্ত জায়গা, মানে বৃন্তটা কি হয়? লম্বা হয়। কিন্তু পুরুষ ফুলের বৃন্ত ছোট হয়। পুরুষ ফুলের বৃন্ত কি হয়? এখন পুরুষ ফুলের বৃন্ত ছোট হয় বলে ওরা সহজেই ছুটে জায়গা, ফুলটা ছুটে আলাদা হয়ে যায়। মানে ফুলটা বৃন্ত থেকে কি যায়? ছুটে যায়। বৃন্ত থেকে গিয়ে ছুটে গিয়ে বাঁচতে থাকে, বাঁচতে থাকে, বাঁচতে থাকে। একটা সময় গিয়ে স্ত্রী ফুলের সাথে কাছাকাছি যখন চলে আসে তখনই পরাগ সংযুক্ত হয়। এগুলো হচ্ছে পানি পরাগী ফুল। যেমন হচ্ছে পাতা শেওলা। কি শেওলা? পাতা শেওলা। এসব এগুলো হচ্ছে সুগন্ধিযুক্ত হয় না। কি হয় না? সুগন্ধিযুক্ত হয় না তেমন একটা। ফুলগুলো হচ্ছে ছোট হয় তেমন একটা। এরপরে পানি পরাগী যাবে। পানি কি পরাগী হলো? প্রাণী পরাগী। মাধ্যম হিসেবে কাজ করবে কে? প্রাণী। এইসব ফুলগুলো সাইজে অনেক বড় হয় এবং ফুলগুলোতে মধুগন্ধি থাকতেও পারে, নাও থাকতে পারে, সুগন্ধি থাকতেও পারে, নাও থাকতে পারে। এটুকু ছিল তোমাদের পরাগায়ন এবং পরাগায়নের মাধ্যম সম্পর্কে আলোচনা। তোমাদেরকে আমি এরপরে গ্যামেটোফাইট সৃষ্টি, স্ত্রী গ্যামেটোফাইট এবং পুরুষ গ্যামেটোফাইটের সৃষ্টিগুলো পড়াবো, খুবই বিস্তারিতভাবে পড়াবো যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। ক্লাসটা শেষ করে দিচ্ছি।